বর্ষার আগেই ঢাকার ৬টি খাল সংস্কার শুরু, পুনরুদ্ধারে বাধা এলে একসাথে মোকাবেলার আহ্বান উপদেষ্টাদের। নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। আল্লাহ মুলকের হেফাজত করেন, মুসলমান মুলকের হেফাজত করেন, বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। বাড়ি ফিরছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ফেরত আনা যেতে পারে পাচার হওয়া অর্থ। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ। আইনে তার যে ক্ষমতা দেয়া আছে তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। এবং জরাজীর্ণ সিলেট আখাউড়া রেলপথে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে, অর্থের অভাবে আটকে আছে ডুয়েল গেজে উন্নীতকরণ। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বর্ষার আগেই ঢাকার ১৯টি খাল দখলমুক্ত করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন করে আরও সমন্বয়ের তাগিদ দিয়েছেন। বলেছেন সমন্বয়ের অভাবে এতদিন উদ্ধার কাজ হয়নি, এখন সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এক হয়ে খাল খনন এবং উদ্ধার করবে। এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা শহরের জন্য রোল মডেল হবে। দুর্নীতির মাধ্যমে দেশের যে ক্ষতি হয়েছে তা পরিবর্তনের আশ্বাস দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিস্তারিত প্রতিবেদনে। গত কয়েক দশক ধরেই রাজধানীর খালগুলো দখল ও দূষণে পরিপূর্ণ, সাথে যোগ হয়েছিল অনিয়ম আর দুর্নীতি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই খাল খনন, পুনরুদ্ধার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করা শুরু করে। এরই ধারাবাহিকতায় ঢাকা শহরের খালগুলোকে দখল ও দূষণমুক্ত করতে খালকেন্দ্রিক ব্লু নেটওয়ার্কের উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টারা। সকালে রাজধানীর বাউনিয়া খাল খননের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই ব্লু নেটওয়ার্কের কার্যক্রম। এরই পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে রূপনগর, বাউনিয়া, বেগুনবাড়ি, মান্ডা, আলুনগর খাল ও করাইল লেকের মোট ২১.১৪ কিলোমিটার খাল উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সকল সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব না, তবে পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। এটা যদি অন্য কোনো সরকারের সময় নেওয়া উদ্যোগ হতো, তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড থেকে রাজুক চিঠি চালাচালি করতে করতেই ২-৩ বছর চলে যেত। কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি এবং আশা করি খুব দ্রুত এর কাজ শেষ হবে এবং আপনারা এর সুফলটা দেখতে পাবেন। এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির মাধ্যমে দেশে অনেক ক্ষতি হয়েছে, এখন তা পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার। আমরা ওইখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা এটা চেঞ্জ করার জন্য কাজ করছি সাভারে। আমরা আশা করছি আমরা তাড়াতাড়ি এটা করতে পারবো। তাড়াতাড়ি এই জন্য সময়টা দিলাম না, আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল, এটা বলতে পারি। পূর্বে কাজের ক্ষেত্রে সরকারের সমন্বয়ের অভাব ছিল অভিযোগ করে পরিবেশ উপদেষ্টা বলেন, এখন আন্তঃমন্ত্রণালয় এক হয়ে কাজ করছে। আমরা যখন এই পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে আপাতত ৬টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দেব এবং এই বর্ষার আগে বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। এদিকে এলাকাবাসীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে অনেকবার যোগাযোগ করা হলেও খাল খনন বা উদ্ধারে স্থানীয় প্রশাসন ছিল নীরব। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে কোনো সাহায্য করতে প্রস্তুত এলাকাবাসী।
জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মিরপুরের বাউনিয়াখালে চলছে সংস্কার কার্যক্রম, সেখান থেকে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানতে চাই যে সামনেই তো আসলে বর্ষাকাল, সেক্ষেত্রে এই বর্ষার পানি যাওয়ার ক্ষেত্রে খালগুলো আসলে কতটা এখন সংস্কার করা হচ্ছে এবং আগামী দিনে কোনো কি ভোগান্তি তৈরি হতে পারে কিনা, কিংবা খালগুলো কতটা আসলে পুনরুদ্ধার করা হচ্ছে? সাকিব, সকালে ৩ জন উপদেষ্টা আজকে এই খাল খনন উদ্বোধন কাজে এসেছিল, যেটিকে আসলে তারা ব্লু নেটওয়ার্ক বলছেন। আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম আসলে পরিবেশ উপদেষ্টা, শিল্প উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই ভোগান্তি আসলে কবে কমবে। তারা বলেছেন যে আসলে গত সরকারের আমলে এই কাজগুলোর যে সমন্বয় ছিল, সেই সমন্বয়ের অভাবে কিন্তু গত সরকারের আমলে এই কাজগুলো হয়নি, এবং এই সরকারের আমলে তারা চেষ্টা করছেন যে এই কাজগুলো সমন্বয় করে তারা কাজ করবেন। আমি যদি একটু দেখাই আপনাকে, সেটা হচ্ছে যে আজকে থেকে এই বাউনিয়া খালের খনন কাজ শুরু হলো, এবং বলা হচ্ছে যে এই সপ্তাহে তারা সর্বমোট 6টি খাল উদ্ধার করেছে, খনন কাজ শুরু করেছে। সেটি টোটাল হচ্ছে প্রায় 21 কিলোমিটারের বেশি। এবং তারা বলছেন যে আসলে এই খালগুলো যারা দায়িত্বে ছিলেন এর আগে, যারা ডিএনসিসি এবং ডিএসসিসি স্থানীয় প্রশাসন যারা ছিলেন, কাউন্সিলর ছিলেন, তারা আসলে তাদের সৎ ইচ্ছার অভাবেই কিন্তু এই খালগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তবে তারা আশা করছেন যে এবার তারা খাল খননের যে কর্মসূচি সেটি তারা শুরু করে দিয়ে গেলেন, এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন কিংবা যারাই দায়িত্ব নেবেন তারা আসলে এই কাজগুলোকে শেষ করবেন। তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু সময় স্বল্পতা কিছুটা কম, তারা এখনই কোনো কাজ আসলে পুরোপুরিভাবে শেষ করতে পারবে না। তবে তারা বলছেন যে এই কাজগুলোর যে কর্মসূচি সেগুলো তারা শুরু করে দিয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু শেষ হবে। এবং ব্লু নেটওয়ার্কিংয়ের তারা কথা বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে এই খাল পার্কে ঘিরে কিন্তু বিভিন্ন অর্থনীতি গড়ে উঠেছে, ওয়াকিং ডিস্টেন্স গড়ে উঠেছে। তারা বলছেন যে এই জিনিসগুলো তারা আসলে সাধারণ জনগণ কিংবা নগরবাসী যারা আছেন তাদেরকে তারা এটি উপহার দিতে চায়, তবে সেটির জন্য তাদের সময় লাগবে এবং এলাকাবাসীর কিন্তু সাহায্য লাগবে। আমরা এখানকার যারা এলাকাবাসী আছেন, এই মিরপুর বাউনিয়া খালের আশেপাশে যে এলাকাবাসী, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছেন যে গত সরকারের আমলে যারা প্রশাসন ছিল এই এলাকার, কিংবা যারা কাউন্সিলর ছিল, যারা স্থানীয় প্রশাসনের দায়িত্বে ছিলেন, তাদের সাথে বহুবার তারা যোগাযোগ করেছে, তবে তারা যোগাযোগ করার পরেও কিন্তু এই খাল খনন বা উদ্ধারের কোনো ধরনের কাজ কিন্তু তারা পায়নি, তারা কোনো ধরনের সাহায্য পায়নি। এবং একজন উপদেষ্টা, রেজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা, তিনি আমাদেরকে বলেছেন যে এই যে এলাকাবাসী, তাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার এই খালগুলোর খনন, এবং যদি পুনরুদ্ধার সঠিকভাবে চলতে হয় তাহলে এলাকাবাসীর সাহায্য সবচেয়ে বেশি দরকার। সাকিব, এই ছিল আমার কাছে বাউনিয়া খাল খননের সর্বশেষ তথ্য। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। মোনাজাতে দেশ এবং মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনায় দোয়া করেন মুসল্লিরা। আখেরি মোনাজাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাক্তীর। আরও জানাচ্ছেন জাভেদ আব্দুল্লাহ। ছবির এ চিত্র বলে দেয় তুরাক তীর এক ভিন্ন ধর্মীয় আবহে মোড়ানো। সময় গড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত ততক্ষণে প্রস্তুত আখেরি মোনাজাতের জন্য। এদিন 160 একর ময়দান ছাপিয়ে মুসলমানরা আখেরি মোনাজাতে অংশ নিতে অবস্থান নেন আবদুল্লাপুর, উত্তরা, ঢাকা ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালী ও গাজীপুরের আশপাশের এলাকায়। ফজরের নামাজ শেষে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান ও ইব্রাহিম দাওলা। তার কিছুক্ষণ পরে হালকা আমল সবে শেষ হয়েছে। আখেরি মোনাজাত শুরু করেন মাওলানা জুবায়ের। ক্ষমা প্রার্থনায় উম্মার দুহাত রবের দরবারে। তুরাক পার তখন আমিন আমিন ধ্বনিতে মুখর, যে ধ্বনি শুধুমাত্র স্রষ্টার নিকট নিজেকে সমর্পণের। মোনাজাত শেষে মুসল্লিরা জানান, মানুষের মুক্তির লক্ষ্যে দিনের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা হলো নবুয়তি কাজ। মোনাজাতে নিজ নিজ জীবনে কালিমা, নামাজ, এলেম, শাহাদা প্রতিষ্ঠা, রবের সাহায্য চেয়েছেন তারা। যত মুসল্লি সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়েছে, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এটা আমাদের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য খুব ভালো একটি ফলাফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে যারা জমায়েত হয়েছে ওরা বিভিন্ন জেলায় দেশে বিদেশে ছড়ায় ছিটায় যাবে এই দিন প্রচারের উদ্দেশ্যে। যারা আসেনি তাদের কাছে কিভাবে দিন পৌঁছানো যায়, এই জন্য যারা আসছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রত্যেকটা মসজিদে জামাতে ওয়ালি সাথীরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের জিম্মাদারি। এইভাবেই ঘরে ঘরে দাওয়াত যদি পৌঁছে যায় ইনশাআল্লাহ, আমি না হোক আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এইভাবেই দাওয়াতের কাজ জারি থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। এবার 64 জেলার জন্য কয়েক হাজার চিল্লার সাথী নিয়ে জামাত গঠন করা হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 3 থেকে
5 ফেব্রুয়ারি। তখন বাকি 22 জেলার মুসল্লিরা অংশ নেবেন। এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। 25 মিনিটের দীর্ঘ মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য সুখ শান্তি কামনা করা হয়েছে। মোনাজাতে বলা হয়েছে, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখলে পৃথিবীর সমস্ত জমিনের কোণে কালিমার পতাকা উড়তে থাকবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, টঙ্গী, গাজীপুর। এদিকে আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। সবশেষ খবর জানাতে টঙ্গী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। রায়হান, একটু জানাবেন যে মুসল্লিরা আসলে লাখ লাখ মুসল্লি কিন্তু এখানে উপস্থিত হয়েছে, সেক্ষেত্রে তাদের ফেরার আসলে কি ব্যবস্থা রয়েছে? হজের পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় যে মহাসম্মেলন সেটি হচ্ছে বিশ্ব ইজতেমা, এবং এবারের এই বিশ্ব ইজতেমার 58তম পর্ব সেটি কিন্তু আখেরি মুনাজাতের মধ্য দিয়ে আজকে শেষ হয়েছে। এবং এই যে 3 দিন ধরে ইজতেমা ময়দানে যে লাখো মুসল্লির সমাগম হয়েছে, সেই লাখো মুসল্লি কিন্তু এখন কিন্তু ইবাদত বন্দেগী শেষে তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। কেউ কেউ 1 চিল্লা 2 চিল্লা কিংবা 3 চিল্লায় নাম লিখিয়ে তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের দিনের দাওয়াতি কাজে বের হয়ে যাচ্ছেন। এবং এছাড়াও অনেকে আছেন যারা ইজতেমায় শরিক হয়েছেন এবং ইজতেমা থেকে তারা তাদের নিজেদের বাড়িতে যাবেন। সেই জন্য কিন্তু ইজতেমা থেকে কিন্তু ময়দান থেকে মুসল্লিরা বের হতে শুরু করেছেন। এবং মুসল্লিরা এই মুহূর্তে যে টঙ্গীর রেল স্টেশনটি রয়েছে, এই রেল স্টেশনে উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি আমরা মুসল্লিদের। এবং এই মুসল্লিদের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে এই রেলওয়ে কর্তৃপক্ষ এখন যে তথ্যটি জানিয়েছে যে 9টি স্পেশাল ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে, ট্রেনের ব্যবস্থা করেছে। এছাড়াও যে সকল আন্তনগর এবং যে লোকাল এবং কমিউটার ট্রেন, সবগুলো ট্রেন কিন্তু এই টঙ্গী রেল স্টেশনে যাত্রা বিরতি করবে। তারপরেও কিন্তু যে মুসল্লিদের যে সমাগম, এই সমাগমের কারণে এই রেলওয়ে কর্তৃপক্ষকে এক ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে বলা চলে। যে কারণ প্রত্যেকটি ট্রেন যখন এসে থামছে ঠিক তখনই সঙ্গে সঙ্গে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সেই ট্রেনগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বগিতে জায়গা না পেয়ে অনেকেই আমরা দেখেছি যে ট্রেনের ছাদে অবস্থান নিয়েছেন ঝুঁকি নিয়ে, পাশাপাশি ইঞ্জিনের সামনেও অনেকে বসে যাচ্ছেন। এবং এই যে ট্রেনে যে ঝুঁকিপূর্ণভাবে মুসল্লিরা যাচ্ছেন তাদেরকে কিন্তু বারবার এখানে রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ বারণ করছেন, কিন্তু সেই বারণ তারা শুনছেন না। তাদের প্রত্যেকেই কিন্তু বাড়ি ফিরতে চাচ্ছেন এবং সেই বাড়ি ফিরতে গিয়ে তারা এই ঝুঁকি সত্ত্বেও তারা এই ট্রেনের ছাদে চড়ছেন। এবং আমরা কয়েকজন মুসল্লির সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু দিনের দাওয়াতি কাজের জন্য এসেছেন, আল্লাহর রাস্তায় তারা জানমালের কোরবানি দেওয়ার জন্য এসেছেন। এবং এইতে তাবলিগের যে মেহনতের কাজ, সেই মেহনতের কাজ করার জন্য যে ছোটখাটো যেই দুর্ভোগ কিংবা যেই কষ্ট সেটি তারা ভুলে যাচ্ছেন। শুধুমাত্র পরকালের জিন্দগিতে তারা যেন ভালো থাকতে পারেন, পরকালের জিন্দগি যেন সুন্দর হয়, ভালো হয়, সেজন্য তারা কিন্তু এই দুর্ভোগ বা এই কষ্টটিকে তারা মেনে নিচ্ছেন। পাশাপাশি বলে রাখি যে শুধুমাত্র ট্রেনের পথ ছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বাসেও কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে। অনেক জায়গায় দেখেছি যে সিটিং সার্ভিসের নামে বাসে কিন্তু অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার আমরা অভিযোগ পেয়েছি। পাশাপাশি সড়কে যেহেতু যান চলাচল বন্ধ ছিল গতকাল মধ্যরাত থেকে, সে কারণে যে যাত্রীবাহী বাসের সংখ্যাও কিন্তু তুলনামূলক কম। তো যে কারণে এই রেলে কিন্তু এখন যাত্রীদের মুসল্লিদের উপচে পড়া ভিড় রয়েছে। তো সবকিছু মিলিয়ে মুসল্লিদের এখনো যে ইজতেমা ময়দান ছাড়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং আগামীকাল কিন্তু আবারও ইজতেমার 2য় পর্ব আনুষ্ঠানিকতা শুরু হবে। এই ছিল আমার কাছে টঙ্গী রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ঠিক কিছুক্ষণ আগে এবং বাড়ি ফিরছেন মুসল্লিরা, সে খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন পাচার হওয়া অর্থ যতটা সহজে দেশের বাইরে গেছে, ফিরিয়ে আনা ততটাই জটিল এবং সময় সাপেক্ষ। দুদক ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর পরামর্শ, সরকারের সম্মিলিত উদ্যোগ ও বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে পাচারের অর্থ ফেরত আনতে পারে। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর। জাহিদ হাসানের প্রতিবেদন। অর্থপাচার একটি জটিল ও সূক্ষ্ম আর্থিক অপরাধ। অর্থপাচার চিহ্নিত করা, সঠিক তথ্য উদ্ঘাটন, পাচারকারীদের আইনের আওতায় আনা চ্যালেঞ্জিং কাজ। কারণ অপরাধটি করা হয় সুকৌশলে। আমদানি রপ্তানি, বড় প্রকল্পের কেনাকাটার আড়ালে দেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়ে থাকে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ১৫ বছরে বিভিন্ন দেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় শ্বেতপত্র কমিটির অনুসন্ধানে উঠে এসেছে। কমিটির তথ্যমতে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর পাচার হয়েছে ১,৮০,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি ও প্রবাসী আয়ের পরিমাণের ৫ ভাগ টাকা পাচার হয়েছে। বিদেশি যত ঋণ ও বিনিয়োগ দেশে আসে তার দ্বিগুণ অর্থ পাচার হচ্ছে বলে দাবি করছেন অর্থনীতিবিদরা। গত দেড় যুগে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে জাতিসংঘ, বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বিচার করার। বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আলোকে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা কতটা সম্ভব ও বাস্তবসম্মত, এর জবাবে দুদকের আইনজীবী বলেন, লম্বা প্রক্রিয়া, তবে সম্ভব। লেগে থাকতে হবে সরকারকে। বাংলাদেশের বিচারে নির্দিষ্ট আদালত থেকে আগে প্রমাণ হতে হবে যে এই পরিমাণ টাকা এই এরার মাধ্যমে পাচার হয়েছে। বিচারে যখন দেখা যাবে যে হ্যাঁ সত্যিই পাচার হয়েছে, তখন বিদেশে যে এই রায়টায় নিয়ে গিয়ে বিদেশি আদালতে আবার আরেকটা মামলা করতে হবে। তখন তারা আবার ওখান থেকে রায় দেবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট আছে, এই আইনের মাধ্যমেই এই টাকাটা ফেরত আনা সম্ভব। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম মনে করেন, শুধু আইন দিয়ে পাচারকৃত টাকা আনা যতটা সহজ বলা হচ্ছে ততটাই কঠিন। যেসব দেশে বেশি টাকা পাচার হচ্ছে তাদের সঙ্গে শক্তিশালী চুক্তি করা খুবই জরুরি। তার দেশের নিজস্ব ইন্টারেস্ট থাকে, সে ওভাবে বিবেচনা করে, খুব সহজ নয়। আমেরিকা, কানাডা বা আপনার যুক্তরাজ্যের সাথে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের এই অর্থগুলোকে ফিরিয়ে আনার জন্য যদি এগুলো অপরাধলব্ধ অর্থ হয়, সেই টাকাকে আমরা কিভাবে ফেরত পেতে পারি, এই মর্মে আমাদের আসলে চুক্তি নাই বাংলাদেশের সাথে। বন্দি বিনিময় চুক্তি আছে না, এইভাবে একই আদলে আমাদেরকে অবৈধ টাকা প্রত্যার্পণ চুক্তি কিংবা এইরকম একটা চুক্তি করতে হবে। জাতিসংঘের দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনভেনশনের আলোকে পারস্পরিক সহায়তার মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী। বাংলাদেশ ব্যাংকের এখানে আইনে তার যে ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতাগুলো চূড়ান্তভাবে এবং খুব শক্তির নিরিখে যে আই এম এ পাওয়ারফুল অর্গানাইজেশনস, তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর আলোকে আইনজীবীরা বলছেন, অর্থ পাচার রোধ করার জন্য যতটা ক্ষমতা ও সক্ষমতা দরকার তার পুরোটাই রয়েছে বাংলাদেশ ব্যাংকের। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার তেমন কোনো নজির নেই। তবে সিঙ্গাপুর থেকে 2009 সালে একবার 930 কোটি টাকা ফেরত আনতে পেরেছিল সরকার। জাহিদ হাসান, এখন, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হালকা যান চালক মালিক সমিতি। এতে বিপাকে এই পথে চলাচলকারীরা আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে মহাসড়কে ছিনতাই এবং চাঁদাবাজি সমস্যা কতটা প্রকট এবং যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ চালক সমিতি, তারা আসলে কি বলছে? সাকিব, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক, যার ফলে এখানের এই মহাসড়ককে বলা হয় লাইফ লাইন। তো যার কারণে এই মহাসড়কে কিন্তু প্রতিনিয়ত গাড়ি ডাকাতি, গাড়ি ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। সেটার প্রতিকার চেয়ে আজকের এই আন্দোলন এবং মানববন্ধন পরিশেষে অবরোধের মতো কর্মসূচিও তারা নিয়েছেন। এখানে বেশ কিছু সংগঠন, বাংলাদেশ কার মাইক্রোবাস শ্রমিক ঐক্য পরিষদ এবং হালকা মোটরযান চালক মালিক সমিতি সহ বেশ কিছু সংগঠন কিন্তু এই মানববন্ধনের ডাক দেয়। পরবর্তীতে তারা কিন্তু সড়ক অবরোধ করে তারা বসে পড়েন এবং এই মুহূর্তে তারা মানববন্ধনে দাঁড়িয়ে আছেন। একপাশে কিন্তু সড়ক এখনও বন্ধ রয়েছে, তো সেটিকে চালু করার জন্য হাইওয়ে পুলিশ এবং এখানকার নেতৃবৃন্দ কাজ করছেন। হাইওয়ে পুলিশের সাথে তাদের কর্মকর্তারা, নেতৃবৃন্দ, তারা দুপক্ষের বৈঠকও চলছে একপাশে। আর এই মহাসড়কে আসলে প্রবাসী এবং যারা ছোট গাড়ি নিয়ে চলাচল করেন সেই গাড়িগুলোকে টার্গেট করে প্রতিনিয়ত ডাকাতি এবং ছিনতাই হচ্ছে বলে অভিযোগ করছেন এখানকার এই চালক এবং মালিকরা। এবং তারা বলছেন যে তারা লোন নিয়ে তারা যে গাড়ি কিনছেন এবং তারা যে
এই সড়কে নিরাপত্তাহীন সেই বিষয়টিতে তারা অভিযোগ করেও তার কোনো প্রতিকার পাচ্ছেন না। তো যার কারণে কিন্তু তারা আজকের এই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং পরবর্তীতে তারা কিন্তু 2 দফায় মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসেছিলেন এবং এই মুহূর্তে গাড়ি চলাচলের জন্য চেষ্টা করছেন। গাড়ি কিছুটা স্বাভাবিক হচ্ছে, তবে দীর্ঘ যে যানজট পিছনে তৈরি হয়েছে তার জন্য কিন্তু যারা যানবাহনে অবস্থান করছেন, যারা দূরপাল্লার বাসে অবস্থান করছেন তারা কিন্তু দুর্ভোগেই পড়ছেন। বিশেষ করে অ্যাম্বুলেন্স এবং যানবাহনের যাত্রীরা বিপাকেই পড়েছেন এই অবরোধের কারণে। তো এখন এই মহাসড়কে আসলে তারা অবস্থান করছেন, তাদের দাবি সড়কে যেন তারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন, নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এই বিষয়গুলোর জন্য তারা আসলে মূলত আজকের এই কর্মসূচি নিয়েছেন। সাকিব, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খালিদ সাইফুল্লাহ, জানাচ্ছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধের খবর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গণপিটুনিতে তোফাজ্জল হত্যা মামলায় 21 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে বিচার শুরুর আদেশ হতে পারে আজ। এই মুহূর্তে সিএমএম আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মুশির অনিক, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেক জানাবেন যে আলোচিত এই মামলায় কখন চার্জশিট হতে পারে এবং কি ধরনের চার্জশিট আসতে পারে? যেমনটা বলছিলেন একটু শুরুতেই আপনাকে জানিয়ে রাখতে চাই, চার্জশিট কিন্তু দেওয়া হয়ে গেছে। শাহবাগ থানা থেকে চার্জশিট চলে এসেছে আদালতের কাছে, কিন্তু চার্জশিটের যে শুনানি, সেই শুনানির কিন্তু আজকের দিন ধার্য ছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে আদালতের সামনে যাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে তাদের নামগুলো কিন্তু উল্লেখ করা হয় এবং পরবর্তীতে সেখানে কিন্তু আসামি পক্ষ বা যারা পরিবার, নিহত তোফাজ্জলের পরিবার, তাদের পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টি জানানো হয়। আমি আপনাকে পুরো ঘটনা একটু জানিয়ে রাখতে চাই। ফজলুল হক হলে ঠিক আজ থেকে বেশ কিছু মাস আগে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেখানে পিটিয়ে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষকে হত্যা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সেই হল থেকে মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন এবং সেই ঘটনার পরবর্তীতে সেটি দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে এবং আলোড়নের প্রেক্ষিতে সেখানে তৎক্ষণাৎভাবে 3 জনকে গ্রেফতার এবং পরবর্তীতে 161 বা স্বীকারোক্তি জবানবন্দিতে কিন্তু 6 জন এসে তারা স্বীকার করেন যে তারা সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তীতে পুলিশের কাছে যেহেতু মামলাটি ছিল, যেহেতু এটি একটি জিআর মামলা, তো সেই জায়গা থেকে পুলিশ তদন্ত করেন এবং তদন্ত প্রতিবেদনও কিন্তু আদালতের কাছে জমা দেওয়া হয়। একটু পারিপার্শ্বিক একটা জটিলতা কিন্তু তৈরি হয়েছে এই মামলাকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যেই পুলিশ তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে চার্জশিটে 21 জনের নাম রাখা হয়েছে, সেই 21 জনের ব্যাপারে পুলিশ দাবি করছে যে তারা সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করেছেন এবং সেই শনাক্তকারী যারা অপরাধী তাদের ব্যাপারে কিন্তু পরিবারও সন্তুষ্ট যে না, পুলিশ তদন্ত প্রতিবেদন যেটা জমা দিয়েছে, চার্জশিট যেটা জমা দিয়েছে সেটা সঠিক ছিল। এমনকি এই মামলার যারা পরিবারের আইনজীবী আছেন তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন, আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায়, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক এই মামলার সঙ্গে জড়িত যারা, তাদের বিরুদ্ধে কিন্তু তারাও বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন বিভিন্ন সময়। তারাই এই মামলাতে নারাজি পিটিশন দেওয়ার কথা কিন্তু ভাবছেন। এই মামলা যেটা আজকে ঠিক আদালত প্রাঙ্গণে যে মামলার ব্যাপারে শুনানি চলছিল, সেটার যে মূল বাদী, সেই মূল বাদী হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এই মামলাতে তারা ভবিষ্যতে যেই আসামির সংখ্যা সেটা বাড়তে পারে এবং আসামির সংখ্যা বাড়তে পারার সাথে সাথে আরও বেশ কিছু মানুষের নাম আসতে পারে। তো সাকিব, এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সবশেষ। নারাজি পিটিশন গঠন হতে পারে এবং সেটা গ্রহণ করতে পারে আদালত, এই ব্যাপারে আমাদের কাছে সবশেষ জানা আছে, তথ্য আছে। সাকিব, বিদায়ের পালা শীতের আরও 2 দিন ঘন কুয়াশার পর তাপমাত্রা স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ KH হাফিজুর রহমান আরও জানান, ধীরে ধীরে কমে আসবে শীত, নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, তো ঘন কুয়াশাটা আগামীকালকে পর থেকে কেটে যাবে। আর এই ঘন কুয়াশাজনিত কারণে কিন্তু দিনের তাপমাত্রাটা কমের জন্য শীতটা কিন্তু অনুভূত হচ্ছে। এখন যে অবস্থা আছে, সামনে তো তাপমাত্রা কিছুটা কমতে পারে। কমলে যেহেতু দিনের তাপমাত্রাটা বেশি থাকবে, তবে ওইভাবে মানে শীতের যে তীব্র শীত অনুভূত হওয়ার সম্ভাবনা নাই। আলুর ফলন ভালো হলেও হাসি নেই জয়পুরহাটের কৃষকের মুখে। ভরা মৌসুমে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। লাভ হওয়া নিয়ে দুশ্চিন্তা জেলার চাষিদের মাঝে। এজন্য সঠিক বাজার ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকার অভাবকে দুষছে কৃষি বিভাগ। বিস্তারিত মাজেদুর রহমানের প্রতিবেদনে। জয়পুরহাটের মাঠ জুড়ে আলুর ক্ষেত। 3 মাসের পরিচর্যা শেষে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলনও হয়েছে বেশ ভালো, তবে স্বস্তি নেই কৃষকের মনে।
কৃষকরা বলছেন এবার প্রতি বিঘা জমিতে ৮০ থেকে ১০০ মণ আলু হয়েছে। ফলন ভালো হলেও ১০ টাকা কেজি দরে আলু বিক্রি করে লাভ থাকছে না। বাড়তি দামে আলুর বীজ, সার কেনা থেকে শুরু করে সেচ দেওয়া পর্যন্ত খরচ হয়েছে বেশ বেশি। এ অবস্থায় লোকসানের শঙ্কায় চাষিদের মাথায় হাত। আমাদের আলুর বীজের টাকাই হবে না। আমি আলুটা কিনছি ৫২০০ টাকা বস্তা, আর আলু বেচছি ৪৮০ টাকা বস্তা। সারের দাম বেশি, আলুর দাম বেশি, কিষান দাম বেশি। ৭০০ টাকার মতো ৫ শতকে পড়ে গেছে খরচ, আর বেচতেছে না ৮০০, ৮৫০। কেজি প্রতি ৩০ টাকা খরচায় অনলে হয়ে গেছে। আর আমাদের লাভ যদি ৩০-এর কিছু বেশি হয় তাহলে আমাদের কিছু লাভ হবে। ব্যবসায়ীরা জানান এবার অধিক জমিতে আলু চাষ হয়েছে। এছাড়া আগাম জাতের আলু নষ্ট হওয়ার আশঙ্কায় কেউ হিমাগারে রাখে না। ফলন ভালো হয়, কম দামে আলু বিক্রি হচ্ছে। এই আলুটা আসলে নতুন আগাম জাত হয়েছে, তো আলুটা তো কোলেস্টোরে রাখা যাচ্ছে না। এটা এই জন্য তৈরি করে কম দামে বিক্রি করা লাগতেছে। যে আলুটা তুলতেছে এখন এই আলুটা রাখা যাবে না, এটা এই মুহূর্তে বিক্রি করা লাগবে। আর যখন কোলেস্টোর ধরবে তখন তো কি দাম হবে এটা বলা যাবে না। জেলা কৃষি বিভাগ বলছে আলুর দাম কমার বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে চাহিদার চেয়ে বেশি আলু উৎপাদন হলেও নেই সঠিক বিপণনের ব্যবস্থা। এছাড়া বড় আকারের সংরক্ষণ ব্যবস্থার অভাবকে দুচ্ছেন এই কৃষি কর্মকর্তা। প্রয়োজনের অতিরিক্ত যে আলুটা আমরা উৎপাদন করি, এই আলুটা রপ্তানি করার যদি ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা ভালো দাম পাবেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আলু রপ্তানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখান থেকে আলু রপ্তানি হচ্ছে। জয়পুরহাটে এবার ৪৩,৯৫০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যেখান থেকে প্রায় ৯ লাখ টন বিভিন্ন জাতের আলু উৎপাদন হবে। ফলন ভালো হলেও লোকসানে পড়েছেন জয়পুরহাটের আগাম জাতের আলু চাষিরা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে, যা উৎপাদন খরচই উঠছে না। আলু চাষিদের দাবি সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করে আলুর দামের ন্যায্যতা ফিরিয়ে আনার। জয়পুরহাটে কালাই থেকে মাজেদুর রহমান, এখন। সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বলতে গেলেই প্রথমেই আসে ভোগান্তির কথা। জরাজীর্ণ রেললাইন, ভঙ্গুর সেতু আর নাজুক কোচ, এ নিয়েই চলছে সিলেট আখাউড়া রেলপথের যাত্রী সেবা। প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। নানা সময়ে ডুয়েল গেজ বাস্তবায়নের পরিকল্পনা করলেও অর্থায়নের অভাবে সেটি আর পূরণ হচ্ছে না, বলছেন রেলের মহাপরিচালক। অনিল পালের ক্যামেরায় গুলজার আহমেদের প্রতিবেদন। ১৭৮ কিলোমিটার দীর্ঘ সিলেট আখাউড়া রেলপথে প্রতিদিন ৬ জোড়া আন্তনগর, ৮টি লোকাল ও কয়েকটি পণ্যবাহী ট্রেন চলাচল করে। ছোট বড় মিলিয়ে ২৫০টিরও বেশি সেতু রয়েছে এই রুটে। বেশিরভাগই নির্মিত হয়েছে ৬০ থেকে ৭০ বছর আগে। কাঠের স্লিপারগুলো ভেঙে যাওয়ায় ট্রেন চলাচলে বাড়ছে ঝুঁকি। সিলেট থেকে ঢাকা রেলপথে প্রতিদিন প্রায় ৪,০০০ যাত্রী চলাচল করেন, কিন্তু চাহিদা দ্বিগুণেরও বেশি। শিডিউল বিপর্যয়, চলন্ত পথে ইঞ্জিন বিকল হওয়া, টিকিট কালোবাজারি, হকারদের উৎপাত, সব মিলিয়ে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা। সময়টা অনেক বেশি লাগে এবং স্টপেজটাও অনেক বেশি। ব্রিটিশে যে কাজগুলো করে গেছিল ওগুলারই তালিজোড়া দিয়ে এখনো চলতেছে। রেল লাইনের আরো উন্নতি করা দরকার, রেল লাইন বাড়ানো দরকার, রেল আরো সংযোজন করা দরকার। সিলেট টু ঢাকা, এরপরে সিলেট টু চিটাগং লাইনটা অনেক খারাপ, লাইন ছোট, এরপরে ট্রেনের অবস্থা খুবই খারাপ। হিসেব বলছে দেশের অন্য সব রুটের তুলনায় সিলেট রুটেই সবচেয়ে বেশি ট্রেন লাইনচ্যুত হয়। শুধু তাই নয়, জরাজীর্ণ ব্রিজ ভেঙে কোচ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রবাসী আয়, গ্যাস, তেল, চা ও খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট, অথচ সেই সিলেটেই রেলপথের এমন বেহাল অবস্থা, যা ব্যবসা বাণিজ্য এবং পরিবহন সেবাকে হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনেক প্রোডাক্টস আছে চিটাং পোর্টে আসেন, চিটাং পোর্ট থেকে সিলেট আসতে আপনার বাই রোড আসতে হয়। সো তারপরে ধরুন এটা ট্রাকে আসে কিংবা কন্টেইনার লরিতে আসে, যেগুলো আপনার এনাফ প্রোডাক্ট আনা যায় না, বিকজ একসাথে ২-৩টা ট্রাক লাগে। তো আপনার যদি ট্রেনে আসতো, ট্রেনে কন্টেইনারগুলো বসে বসে ইজিলি চলে আসতো। সিলেটবাসীর প্রতি এই বিমাথা সুলভ আচরণ কেন হচ্ছে, এর কারণটা আমরা জানতে চাই। আমরা ব্যবসায়ীরা একটা বার আমাদেরকে জানান যে আমরা কি অপরাধ করেছি, আর যদি কোনো অপরাধ না করি তাহলে বাংলাদেশের সর্বত্র রেলের উন্নতি হওয়ার পরেও কেন আমরা যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থা রয়েছে।
2020 সালে সিলেট আখাউড়া রেলপথের উন্নয়নে প্রকল্প হাতে নেয় রেল কর্তৃপক্ষ, কিন্তু 16,000 কোটি টাকার ডুয়েল গেজ প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিলেও পরে চীনা কোম্পানি সরে আসায় বাস্তবায়ন আটকে আছে বলে জানান রেলের মহাপরিচালক। এই মুহূর্তে তারা করতে চাচ্ছে না বড় ধরনের ইনভেস্টমেন্ট, তো আমরা সেই জন্য আমরা এই ধরনের অবকাঠামোগত যে সুবিধাটা সেটা আমরা আপাতত নিতে পারতেছি না, কারণ এত বড় আসলে অর্থায়ন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে এটা সম্ভব হচ্ছে না। সিলেটের রেলপথ উন্নয়নে বিভিন্ন সময় পরিকল্পনা গ্রহণ করা হলেও তা শুধুমাত্র মন্ত্রণালয়ই ঘুরপাক খায়। বাস্তবায়ন হওয়ার আগেই তা নতুন পরিকল্পনায় হারিয়ে যায় বলে মনে করে ক্ষুব্ধ সিলেটবাসী। বিগত 50 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সিলেট রেলপথের। বহুবার প্রতিশ্রুতি ছিল পুরো রেলের সঙ্গে সমান তালে উন্নয়ন হবে এই পথের, কিন্তু প্রতিবারই প্রতিশ্রুতি ভাওতায় পরিণত হয়েছে। তাই আর কোনো প্রতিশ্রুতি নয়, বরং যোগের সাথে তাল মিলিয়ে কাঙ্ক্ষিত রেল সেবার মান উন্নয়ন হবে এই অঞ্চলেরও প্রত্যাশা কোটি মানুষের। গুলজার আহমেদ, এখন সিলেট। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলীয় শহর ব্রেগার পশ্চিমে আল আকিলা এলাকা থেকে অন্তত 20 জনের গলিত মরদেহ উদ্ধার করে সমাহিত করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে তাদের সঙ্গে কোনো ধরনের কাগজপত্র পাওয়া যায়নি। স্থানীয় উদ্ধারকর্মীদের ধারণা, নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশীদের মরদেহগুলো তীরে ভেসে এসেছে। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। এই ঘটনার মধ্যে একটি দলকে ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করেছে দূতাবাস কর্তৃপক্ষ। নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের দূতাবাসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। গেল 30 জানুয়ারি বাংলাদেশের লিবিয়া দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়। এদিকে আলবেনিয়ার আশ্রয় কেন্দ্র থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে 43 অভিবাসীকে, যাদের সবাই বাংলাদেশ ও মিশরের নাগরিক। রোম আদালতের নির্দেশে ফেরত পাঠানো হয় তাদের। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। গত সপ্তাহে 49 অবৈধ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠায় জর্জিয়া মেলোনির ইতালি সরকার। ভূমধ্যসাগর দিয়ে ইতালিতে পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের রুখতেই তার এই পদক্ষেপ। আলবেনিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী আটক হওয়া অবৈধ অভিবাসীদের পাঠানো হবে তাদের দেশে। তবে আদালতের নির্দেশে বড় ধাক্কা ইতালির সরকারের এই পদক্ষেপ। আইএসকে লক্ষ্য করে আফ্রিকার সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই চালানো হয় এই অভিযান। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করে রয়টার্স। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশের মাটিতে এটি ট্রাম্পের প্রথম অভিযান। দেশটির নৌ ও সেনাবাহিনীর যুদ্ধযান দিয়ে চালানো হয় এই হামলা। ট্রাম্প জানায়, সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত হয়েছে আইএসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য, তবে কোনো বেসামরিক নাগরিক এতে হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যদিও সোমালিয়ায় আইএসের সংখ্যা বেশ কমে গেছে বলে দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। তবে দেশটিতে আল কায়েদা ঘেঁষা আল শাবাব গোষ্ঠীর সদস্য রয়েছে বেশ উল্লেখযোগ্য সংখ্যায়। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্ষার আগেই ঢাকার 6টি খাল সংস্কার শুরু। পুনরুদ্ধারে বাধা এলে একসাথে মোকাবিলার আহ্বান উপদেষ্টাদের। নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। আল্লাহ মুলকের হেফাজত করেন, মুসলমান মুলকের হেফাজত করেন, বিশেষ করে এই মুলকের মুসলমান মুলকের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। বাড়ি ফিরছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে ফেরত আনা যেতে পারে পাচার হওয়া অর্থ। জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ। আইনে তার যে ক্ষমতা দেয়া আছে তার সম্পূর্ণ এখতিয়ার যদি বাংলাদেশ ব্যাংক খাটায়, সেই ক্ষেত্রে অনেক কিছুই করা সম্ভব এই অর্থ পাচারের ক্ষেত্রে।
এবং জরাজীর্ণ সিলেট আখাউড়া রেল পথে ট্রেন চলছে ঝুঁকি নিয়ে, অর্থের অভাবে আটকে আছে ডুয়েল গেজে উন্নীতকরণ প্রকল্প। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হন youtube.com/c/এখন TV।